আগামী জুনে হতে পারে এসএসসি ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষা। অনলাইনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী 2020 এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য আসছে অধ্যাদেশ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে নোঙর করে ইন্দোনেশিয়ার ভেনেসা ট্রায়াম্ফ। বাংলাদেশের জন্য মাইলফলক। ক্ষমতা জনতার হাতে ফিরেছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে, সুফল পাচ্ছেন মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী। এবং পেঁয়াজের ভরা মৌসুমে রফতানি নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। 1 জানুয়ারি থেকে কার্যকর। আমদানি অনুমতি না দেওয়ার দাবি ব্যবসায়ীদের। সময় সংবাদের সঙ্গে আছি ফয়সাল মোর্শেদ। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যাচ্ছে আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আগামী বছরের জুনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং জুলাই আগস্টে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। দুপুরে অনলাইনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, 2020-এর এইচএসসির ফল প্রকাশের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে। বৈশ্বিক মহামারী করোনার থাবায় এলোমেলো বিদায় বছরের শিক্ষা জীবন। ইতিমধ্যে বন্ধ পাঠদান, শ্রেণী মূল্যায়ন, পাবলিক পরীক্ষা সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলিত সব অনুষঙ্গ। যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল, এই প্রেক্ষাপটে হচ্ছে না 11 বছর ধরে চলে আসা বই উৎসবও। চলতি বছরের শিক্ষা ব্যবস্থার অমীমাংসিত বিষয় এবং আগামী বছরের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। এই সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও। শিক্ষামন্ত্রী জানান, 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ অধ্যাদেশ জারি করে ফল প্রকাশ করা হবে। আর 2021 সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে জুন নাগাদ ও এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে অনুষ্ঠিত হতে পারে। এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী, তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। উৎসবের মাধ্যমে না হলেও নতুন ক্লাসে নতুন বই পাবে সব শিক্ষার্থী। 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত 12 দিনে এই বই বিতরণ করা হবে। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। এছাড়া শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চেয়ে সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে নতুন বছর থেকে রোল নাম্বারের পরিবর্তে আইডি নাম্বার দেওয়ার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে 6ষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও 1 সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 2011 সালের নিচে যে শিশুর জন্ম তারা 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবেন না, এই শর্ত স্থগিত করা হয়েছে। এছাড়া 10 বছর বয়সীদেরও ভর্তির সুযোগ দিয়ে অনলাইনে আবেদন সংশোধন করার নির্দেশনা দেওয়া হয়েছে। এক শিক্ষার্থীর বাবার রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি JBM হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। রিটকারী অভিভাবক জানিয়েছেন, তার মেয়ে 5ম শ্রেণী থেকে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে গিয়ে দেখেন যাদের জন্ম 2011 সালের নিচে তাদের জন্য কোনো অপশন রাখা হয়নি। এ কারণে অনলাইনে আবেদন করতে পারেননি। গত 27শে ডিসেম্বর অনলাইনে আবেদন করার সময়সীমা শেষ হয়, আর ভর্তি লটের তারিখ ধার্য রয়েছে 30 ডিসেম্বর পর্যন্ত। আমাদের আবেদন শুনে এই যে সার্কুলারটা করেছিল সেটিকে স্টে করে দিয়েছেন এইরকম স্টুডেন্টদের জন্য যারা আগামী 2026 সালে 14 বছর বয়স অ্যাটেন্ড করবেন ম্যাট্রিকের জন্য। এবং এই বছরের যে ক্লাস 6-এ ভর্তির যে আবেদনের যে সময়সীমা ছিল সেটিকে আরও 7 দিন বর্ধন করে দিয়েছেন, এবং সাথে সাথে ওই লটারিটাও একই সাথে ওই বর্ধিত সময়ের পরে জানা হয় সেটার নির্দেশনা দিয়েছেন। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে আসা জাহাজটি সকালে নোঙর করে। এটি বাংলাদেশের জন্য মাইল ফলক বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। এদিকে মহেশখালীর গভীর সমুদ্র বন্দরের নির্মাণ কাজ এখনও শুরু না হলেও
আগামী মাসে আরও একটি জাহাজ ফেরার কথা রয়েছে। সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। মহেশখালীর মাতার বাড়িতে এখন বিশাল কর্মযজ্ঞ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জুড়ে সুরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও। সেই কর্মযজ্ঞের মধ্যে বঙ্গোপসাগরের মাতার বাড়ি চ্যানেল দিয়ে এগিয়ে আসছে জাহাজ ভ্যানেসা ট্রায়াম্ফ। 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল, যার গভীরতা 18 কিলোমিটার। তৈরি হয়েছে জেটিও। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে দেশে প্রথম পরীক্ষামূলকভাবে এই জেটিতে ভিড়েছে ইন্দোনেশিয়ার ভ্যানেসা ট্রায়াম্ফ নামে জাহাজটি, যাতে ছিল 736 মেট্রিক টন স্টিল পণ্য। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। এটা দিয়ে আমরা প্রথমে ক্রাশ ট্রায়াল করে নিয়েছি যে কি পরিমাণ ডিফিকাল্টিস এখানে আছে, কিভাবে জাহাজটা হ্যান্ডেল করতে হবে। একই সাথে আমরা যে গভীরতাটা অবজার্ভ করছি সেটা হচ্ছে অল দ্য ওয়ে 17 মিটার প্লাস পানি আছে। ভবিষ্যতে আমাদের চট্টগ্রাম বন্দরের যে অংশটা 2025 সালে এখানে আমরা ডেভেলপ করব, সেখানে বড় আকারের মাদার ভেসেল বেড়াতে সক্ষম হব। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাহাজ আসাকে মাইল ফলক মনে করছেন স্থানীয়রা। আমাদের মাতারবাড়ি সমুদ্র বন্দরে যে মাদার ভেসেলটি আসছে, এর মাধ্যমে আমরা মনে করি মহেশখালী এগিয়ে গেল, কক্সবাজার এগিয়ে যাবে। মাতারবাড়ি বন্দরের কাজ শেষ হবার কথা 2025 সালের মধ্যে, যাতে খরচ হচ্ছে প্রায় 18,000 কোটি টাকা। এই বন্দর চালু হলে ভিড়তে পারবে 18 মিটার গভীরতার জাহাজ। কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, এলএনজি টার্মিনাল নির্মাণের মতো মেগা প্রকল্পের বাস্তবায়ন আমূল পাল্টে দিচ্ছে বঙ্গোপসাগর সংলগ্ন এই পুরো এলাকার চিত্র। পরীক্ষামূলক প্রথম জাহাজ আসার পর নীতি নির্ধারকরা আশা করছেন দ্রুততার সাথে এগিয়ে যাবে গভীর সমুদ্র বন্দরের বাকি কাজও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, মাতারবাড়ি, কক্সবাজার। পদ্মা সেতুর সড়কপথ চালুর পরও নৌপথে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এজন্য সেতু কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন সেতু মন্ত্রণালয়ের সচিব। নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা গেলে নৌপথে পণ্য পরিবহনের বিষয়ে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। এখন পর্যন্ত দেশের মূল অংশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে রেখেছে নৌপথের যোগাযোগ ব্যবস্থা। লঞ্চ ট্রলার, স্পিডবোটে সরাসরি যোগাযোগের পাশাপাশি ভারী ফেরির সাহায্যে যাতায়াত করছে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক। ধারণা করা হচ্ছে সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের 21 জেলার সাথে যোগাযোগের জন্য বাড়বে যানবাহনের চাপ। এডিবির সমীক্ষা বলছে সেতু চালুর পর 2022 সালে দিনে 24,000 যানবাহন চলাচল করবে সেতু দিয়ে। 2050 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে 67,000-এ। এর সাথে সেতু দুই প্রান্তে নতুন নতুন বিনিয়োগ হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ নানা কাজে বাড়বে মানুষের যোগাযোগ। বিশেষ করে ভারী পণ্য পরিবহনের জন্য তখন বিকল্প উপায় হয়ে উঠবে নৌপথে চলাচল। নদী কিন্তু আসলে নাব্যতা সবসময় রাখতে হবে। তো নাব্যতা এনশিওর করতে হলে এখানে যে নৌযানগুলো চলাচলের জন্য যে ব্যবস্থা, ড্রেজিং, সেটা অবশ্যই রাখতে হবে। আমাদের সেটা ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে এবং এখানে আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, এদের সাথে আমাদের সমন্বয় আছে। আমাদের যে বিবিএ বোর্ড সভা, তারাও এখানকার কিন্তু মেম্বার। পদ্মা সেতুর কাজ বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। নৌ যোগাযোগ অব্যাহত রাখতে ফেরিঘাটগুলোকে অনেক বেশি আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা গেলে পদ্মায় একসাথে সড়ক, রেল ও নৌ তিনটি পৃথক যোগাযোগ সুবিধা অনেক বেশি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক কাঠামোকে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। দেশের মানুষ গণতান্ত্রিক সরকারের সুফল ভোগ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা এখন আর ক্যান্টনমেন্টে নেই। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এনইসি বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। এই বৈঠক থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল এই সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরের বছরের শুরু থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। স্বাধীন দেশ হয়ে বাংলাদেশ কখনো বহির্বিশ্বের কাছে হাত পেতে চলতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। জানান, জাতির জনকের দেখানো পথেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। বাংলাদেশ গড়ে তোলা সেই লক্ষ্য নিয়ে
স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটা ওই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। করোনা মোকাবিলা করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য ধরে ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সাল নাগাদ ১,১৩,০০০ দেশি বিদেশি কর্মসংস্থান সৃষ্টি করা হবে। করোনার বিপর্যয়ে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টার মধ্যেই চূড়ান্ত অনুমোদন দেওয়া হলো আগামী ৫ বছরের জন্য ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা। এর আগেই পরিকল্পনার খসড়া মন্ত্রিসভা, সংসদে ও সবশেষ ২৩ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়। চূড়ান্ত অনুমোদনের পর সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, শিল্প বা ঘরবাড়ি করতে গিয়ে যেন ফসলি জমি নষ্ট না হয় সেজন্য ইউনিয়ন পর্যায়ে ভূমি ব্যবহার পরিকল্পনা করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে কোভিড জনিত বিভিন্ন বিষয়গুলোকে কৌশলে ধরা হয়েছে, হাউ টু কোপ উইথ কোভিড রিলেটেড সমস্যা। ২০২৫ সাল মেয়াদী নতুন পরিকল্পনায় ৩২ লাখ লোক বিদেশে পাঠানো হবে। বেসরকারি বিনিয়োগ ২৪ থেকে বাড়িয়ে ২৭% করা হবে। কৃষি খাতের নির্ভরতা ৩% কমবে, বাড়বে শিল্প ও সেবা খাতের অবদান। দারিদ্র্যের হার কমবে ৫%। অন্যদিকে মোট দেশজ উৎপাদনের ১৪% উন্নীত করা হবে রাজস্ব আয়। অর্থনীতির এসব পরিকল্পনার উপর ভর করে প্রবৃদ্ধি ধারাবাহিকভাবে বেড়ে দাঁড়াবে ৮.৫%। যে কর্মবাজারে শ্রম আসবে সেটার চাহিদা আমরা মিটাতে পারব দেশে বিদেশে মিলিয়ে। কাজেই কর্মসংস্থান নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। দারিদ্র্য ১৫.৬ নেমে আসবে, হত দারিদ্র্য নেমে আসবে ৭.৪%। আর আঞ্চলিক বৈষম্য দূর করার জন্য সুনির্দিষ্ট অনেকগুলো পদক্ষেপ বলেছি। ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা এসডিজি বাস্তবায়নের অস্ত্র হিসেবে দেখছে সরকার। পরিকল্পনা বাস্তবায়নের বিশাল অর্থের ৫৭,৪৮,৩৯০ কোটি টাকার যোগান আসবে অভ্যন্তরীণ উৎস থেকে, আর ৭৪,০০০ কোটি টাকা বিদেশি অর্থায়ন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ৩.৫ মাস বন্ধ রাখার পর ভরা মৌসুমে এসে বাংলাদেশে আবার পেঁয়াজ রফতানির অনুমতি দিয়েছে ভারত। এতে আমদানিকারকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশীয় পেঁয়াজ চাষিরা। এ অবস্থায় সরকারের কাছে ভারত থেকে আমদানির অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়ে বাজারে সৃষ্টি হয় অস্থিরতা। প্রতি কেজি দাম ঠেকে ১০০-তে। এরপর দেশীয় ও বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজে বাজার নামে ৩০ টাকায়। এমন বাস্তবতায় সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১ জানুয়ারি থেকে রপ্তানির সিদ্ধান্ত নেয়। এমন খবরে দেশের বাজারে দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি ব্যবসায়ীদের। খাতুনগঞ্জে বড় বড় ব্যবসায়ীরা যেমন ইম্পোর্টার আছে, ওদের বিশাল বড় লস হয়ে যাবে। ইন্ডিয়ান যদি পেঁয়াজ আমদানি করে তাইলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, দেশি পেঁয়াজের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। একদিকে বিশ্বের নানা দেশ থেকে আনা কোটি কোটি টাকার পেঁয়াজ খালাসের অপেক্ষায় বন্দরে, অপরদিকে দেশীয় চাষিদের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে। এ সময় সরকার ভারত থেকে আমদানির অনুমতি দিলে দাম কমে ক্ষতিগ্রস্ত হবে চাষি ও ব্যবসায়ীরা। ওরা যে এবার প্রচুর ওরা লাগাইছে পেঁয়াজ, যদি মার খেয়ে যায় আগামী বছর পেঁয়াজ লাগাবে না। এখন যদি ভারত পেঁয়াজ দেয়, সরকার যদি আনে, তাহলে আমাদের কৃষকরা মরে যাবে। আমদানিকারকরা বলছেন ভারত থেকে আমদানির ফলে সাময়িক দাম কমলেও অন্যান্য দেশের বাজার হারিয়ে অস্থির হতে পারে দেশের পেঁয়াজের বাজার। ইন্ডিয়ার এটা মিনিমাম আপনার 1 থেকে 2 মাস আগে ডিক্লেয়ার দেওয়ার দরকার ছিল। হ্যাঁ, এটা হুট করে ডিক্লেয়ার দেওয়ার কারণে 1 তারিখ, তাও কয়দিন, মাঝখানে 2 দিন আছে। ব্যবসায়ীরা যারা ইম্পোর্টাররা আছে, আমদানিকারকরা আছে, তারা তো একদম শেষ হয়ে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন, আর ভারত থেকে আনা হয় ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।
এবার ভারতে পাওয়া গেল নতুন ধরনের করোনা ভাইরাস। মঙ্গলবার 6 জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। যুক্তরাজ্যের পর জাপান, কানাডা ও দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশে করোনা নতুন ধরন শনাক্ত হওয়ায় আরও দ্রুত তা ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। বিশ্বব্যাপী করোনা মহামারী আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে সতর্ক করেছে WHO। নতুন ধরনের করোনা আটকাতে ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছিল ভারত, কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। সোমবার লন্ডন ফেরত 6 ভারতীয় নাগরিকের শরীরে শনাক্ত হয় নতুন ধরনের করোনা, জানিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে তাদের প্রত্যেককে আলাদা করে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখে চলছে চিকিৎসা। এদিকে করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর বিধিনিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ডের সবগুলো অঞ্চলে যে হারে সংক্রমণ বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। যুক্তরাজ্য হয়ে এই করোনা অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, আইসল্যান্ডের পর এবার কানাডা, জাপান ও দক্ষিণ কোরিয়াতেও শনাক্ত হয়েছে। এটি খুব অল্প সময়ে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। নতুন বছরে করোনা মহামারী আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে দক্ষিণ আফ্রিকাতে করোনার দ্বিতীয় ধাক্কার সঙ্গে নতুন ধরন যুক্ত হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। যে কোনো মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় রাতে কারফিউর সময়সীমা বাড়িয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন দেশটির প্রেসিডেন্ট। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। টিকাদান কর্মসূচি চললেও নতুন করোনা সংক্রমণ ভাবিয়ে তুলছে বিভিন্ন দেশকে। ইউরোপের সবশেষ করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন দেওয়ার খবর জানাতে বার্লিন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। যাচ্ছে তার কাছে। বিটু, অনেক ধন্যবাদ ফয়সাল আপনাকে। এই মুহূর্তে বার্লিনে সুখের আশা হচ্ছে এই যে রোববার থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। ফয়সাল, এই টিকা প্রদান কার্যক্রমের মাধ্যমে জনমনে স্বস্তি ফিরেছে, কিন্তু তারপরও গত 24 ঘন্টার ব্যবধানে 800-850 উপরে মানুষ কিন্তু মৃত্যুবরণ করেছে। গতকালের তুলনায় সেটি কিন্তু কিছুটা বেড়েছে বলতে গেলে। গতকাল ছিল 358 জন, আজকে কিন্তু 858 জনের মতো মানুষ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং আক্রান্তের সংখ্যা কিছুটা কমে এসছে 14,000, কিন্তু গতকাল ছিল 30,000-এরও বেশি। এরই মধ্যে আসলে 31,000-এর যে মৃতের সংখ্যা সর্বমোট বার্লিনে এবং জার্মানিতে, এইটি কিন্তু ছাড়িয়ে যাচ্ছে বারবার। এবং একই অবস্থা কিন্তু ইতালিতেও 72,000-এর বেশি মানুষ কিন্তু সংক্রমিত হয়ে মৃত্যুবরণ করেছে, সর্বমোট মৃতের সংখ্যা সেখানে বলছি। এবং গত 24 ঘন্টায় কিন্তু 445 জন মানুষের কিন্তু সেখানে মৃত্যু হয়েছে শুধুমাত্র ইতালিতে। এছাড়াও কিন্তু ফ্রান্সে 62,000 ছাড়িয়ে গেছে সর্বমোট মৃতের সংখ্যা। মৃতের সংখ্যা যে বাড়ছে সেটি কিন্তু বাড়তেই থাকবে। আশা করা যাচ্ছে এই যে শীত, এই শীতটা কিন্তু যতই প্রবল হবে, কারণ এই মুহূর্তে আসলে কিছুটা শৈত্যপ্রবাহ আসছে আমাদের এখানে, বিশেষ করে রাশিয়া থেকে। রাশিয়ার যে আপনি জানেন ঠান্ডার সবচেয়ে বড় জায়গা সাইবেরিয়ার কিছুটা ঠান্ডা বাতাস কিন্তু এখন এই জার্মানির উপর দিয়ে যাচ্ছে এবং জার্মানির কয়েকটি জায়গায় কিন্তু আজকে বরফ পড়ার সম্ভাবনার কথা কিন্তু আমরা শুনেছি অধিদপ্তর থেকে, আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই সাথে কিন্তু এই যে বায়োএনটেক এবং ফাইজারের যে টিকা, সেটি কিন্তু দারুণ কার্যকরী শুনতে পাচ্ছি। এখনো তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কথা কিন্তু আমরা শুনতে পাইনি, কিন্তু এর আগে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আলাস্কাতে এক নারীর যে তার শরীরে যে অ্যালার্জি জনিত কিছু সংক্রমণের কথা আমরা শুনতে পেরেছি, তবে সেটি ভয়াবহ নয় বলে আমাদেরকে আশ্বস্ত করেছে চিকিৎসা বিজ্ঞানীরা। এরই মধ্যে আসলে এই যে টিকার বায়োএনটেকের টিকা, সেটি কিন্তু খুব বেশি পরিমাণ না। এবং উর্সুলা ফন ডার লায়েন, তিনি কিন্তু ইউ কমিশনের প্রেসিডেন্ট, তিনি বলেছেন যে এখন পর্যন্ত 160 মিলিয়ন ডোজ আপাতত আসলে মডার্না থেকে যে চুক্তির, সে বিষয়টি কিন্তু নিশ্চিত করেছেন এবং সেটির যে অনুমোদন সেটি কিন্তু জানুয়ারির 4 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। এবং অ্যাস্ট্রাজেনেকা, সুইডেনের ফার্মাসিউটিক্যালস কোম্পানি এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যে একসাথে যে টিকাটি AZD1222, সেটিও কিন্তু 6 তারিখের মধ্যে অনুমোদন পাওয়ার একটা সম্ভাবনার কথা শুনতে পাচ্ছি। সব মিলিয়ে কিন্তু যুক্তরাজ্যে সেটির প্রয়োগ শুরু হবে। তো আপাতত আসলে করোনা ভাইরাসের যে পরিস্থিতি সেটি এবং ভাইরাসের এবং টিকা প্রদানের সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, করোনা পরিস্থিতি এবং টিকাদান কার্যক্রমের খবর নিয়ে জার্মানি বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। তুষারপাতে ইতালির জনজীবন স্থবির হয়ে পড়েছে। বরফ জমে ব্যাহত হচ্ছে যান চলাচল। যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলেও ব্যাপক তুষারপাতের খবর পাওয়া গেছে। আগামী কদিনে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় সতর্কতা জারি করেছেন কর্তৃপক্ষ।
বরফে ঢাকা পড়েছে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল। তীব্র তুষারপাতে বন্ধ হয়ে গেছে যান চলাচল। রাস্তায় গাড়ি আটকে সৃষ্টি হয়েছে যানজটের। কোথাও কোথাও গাড়ি ঠেলে নিতে বাধ্য হন যাত্রীরা। সড়কের পাশাপাশি রেল যোগাযোগও ব্যাহত হয়। বিপাকে পড়েন সাধারণ মানুষ। আগামী কদিনে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। তবে কোথাও কোথাও অনেককে পরিবার পরিজন নিয়ে বড়দিন পরবর্তী হোয়াইট ক্রিসমাসে মেতে উঠতে দেখা যায়। বরফের মধ্যে স্কি করে আনন্দ করেন তারা। So excited. Like Will was screaming, Evie was jumping up and down. Everyone can enjoy and get outside. We've been cooped up for so long, haven't we? You can see how much it means to people to be out and about. তুষারে ঢেকে গেছে মিলানের পথঘাট। তীব্র তুষারপাতে সোমবার মিলানের পাশাপাশি ইতালির উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকা তুষারে ঢাকা পড়ে। রাস্তাঘাট বরফে ঢেকে যাওয়ায় গাড়ি চালাতে বেশ ভোগান্তি পোহাতে হয় চালকদের। রাস্তা পরিষ্কারে ব্যস্ত সময় পার করেন বেসামরিক সেবাকর্মীরা। হিমশীতল দমকা বাতাসে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার ঘটনা ঘটেছে। তবে করোনার কারণে বিভিন্ন বিধিনিষেধ থাকায় মানুষের সংখ্যা বাইরে কম বলে সড়কের ট্রাফিক অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। ওমর ইনান, সময় সংবাদ। দোরগোড়ায় খ্রিস্টীয় নতুন বছর, তাই ফুলের পরিচর্যায় ব্যস্ত ঝিনাইদহের চাষিরা। করোনায় সারা বছর ব্যবসায় মন্দা গিয়েছে। তার সাথে ঘূর্ণিঝড় আম্পান তছনছ করে দিয়েছে সবকিছু। সেই ক্ষতি পূরণের আশায় ফুল চাষিরা এখন স্বপ্ন দেখছেন ভালো বেচা কেনার। লোটাস রহমান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। গাঁদা, জারবেরা ও গোলাপ সহ বাহারি ফুলে ছেয়ে গেছে ঝিনাইদহ সদরের গান্না এলাকার বিস্তীর্ণ জমি। জেলার কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুরে মাঠের পর মাঠ সেজেছে হরেক রকমের ফুলে। ২-৩ মাসের নিবিড় পরিচর্যায় বেড়ে উঠেছে রং বেরঙের ফুলগুলো। নতুন বছরের বাজার ধরতে স্বপ্নের ফসলে শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষিরা। করলার সময় আমার ধরেন 2 বিঘা ছিল, সে 2 বিঘা ধরেন আসলে করলা হলে সে একটাও বেচতে পারিনি। ভালোভাবে পরিচর্যা করছি যাতে ফলনটা ভালো হয় এবং দামটাও যাতে ভালো পাই। উৎপাদন ভালো হওয়ায় ইংরেজি নববর্ষে ক্ষতি পুষিয়ে ওঠার আশা কৃষকদের। ফলনটা আমরা ভালো করার জন্য আমরা চেষ্টা করছি। আশা করা যায় দাম যদি হয় তাহলে আমরা এতে উন্নত হব। কৃষি বিভাগ বলছে ফলন ভালো পেতে কৃষককে দেয়া হচ্ছে প্রশিক্ষণ সহ সব ধরনের সহযোগিতা। উৎপাদন থেকে শুরু করে বিপণন পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদেরকে এই ব্যাপারে প্রশিক্ষণ দিয়েছি এবং বড় বড় ব্যবসায়ী তাদের সাথে আমরা একটা লিঙ্কেজ করে দিয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 150 হেক্টর জমিতে নানা প্রজাতির ফুলের চাষ হয়েছে। সময় সংবাদ, ঝিনাইদহ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আগামী জুনে হতে পারে এসএসসি ও জুলাইয়ে এইচএসসি পরীক্ষা। অনলাইনে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী 2020-এর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য আসছে অধ্যাদেশ। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ফিরল প্রথম জাহাজ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে নোঙর করে ইন্দোনেশিয়ার ভেনেসা ট্রায়াম। বাংলাদেশের জন্য মাইল ফলক। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন। শুভরাত্রি।